বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ উকিল উদ্দিন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে একাদশ শ্রেণীর বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে অধ্যায় প্রথম হিসাব বিজ্ঞান পরিচিতি এর পাঠ আমরা হিসাবের শ্রেণীভিত্তিক হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র, উদাহরণ এবং সূত্রের প্রয়োগ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান শেখার জন্য হিসাবের শ্রেণী এবং এর ডেবিট ক্রেডিট নির্ণয় অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যদি হিসাবের শ্রেণীভিত্তিক হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় এবং শ্রেণীভিত্তিক যদি উদাহরণগুলো তুমি জানতে পারো, তাহলে হিসাব বিজ্ঞান তোমার কাছে সহজ হয়ে আসবে। আর এই বিষয়গুলো যদি তোমরা কোনো রকম অবহেলা প্রদর্শন করো, তাহলে তোমরা হিসাব বিজ্ঞান পড়তে বুঝতে পদে পদে তোমাদের সমস্যার সম্মুখীন হতে হবে। সেজন্যই তোমাদেরকে শুরুতে সতর্ক করতে চাই যে তোমরা হিসাবের শ্রেণী এবং শ্রেণী অনুযায়ী ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র এবং তার উদাহরণ এবং উদাহরণ ভিত্তিক লেনদেন এবং লেনদেন থেকে তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম জানবে। যদি তোমরা এই ক্লাসগুলোর মাধ্যমে জানতে পারো, তাহলে তোমরা লেনদেনে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবে, অর্থাৎ জাবেদা করতে পারবে, জাবেদা থেকে হিসাব সমীকরণ করতে পারবে, খতিয়ান করতে পারবে, রেয়ামিল করতে পারবে, আর্থিক বিবরণী করতে পারবে, একতরফা দাখিলা পদ্ধতি করতে পারবে। অর্থাৎ হিসাবের শ্রেণী এবং তার ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম যদি তোমরা জানো, হিসাব বিজ্ঞানের প্রায় সব কাজ তোমার জন্য সহজ হয়ে আসবে। সেই জন্য এই ক্লাসগুলোকে তোমরা নিয়মের খাতায় খুব সুন্দর করে লিখে রাখবে এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝে শুনে আয়ত্ত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমাদের আজকের পাঠ হিসাবের শ্রেণীভিত্তিক হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সূত্র, উদাহরণ, সূত্রের প্রয়োগ ইত্যাদি নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থী, তোমরা হিসাবের প্রকারভেদ বলতে পারবে, বিভিন্ন প্রকার হিসাবে ডেবিট ক্রেডিট, বিভিন্ন প্রকার হিসাবের উদাহরণ দিতে পারবে, বিভিন্ন প্রকার হিসাবে ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সূত্র বলতে পারবে, প্রত্যেক প্রকার হিসাব মোতাবেক ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে সূত্র প্রয়োগ করতে পারবে ইনশাআল্লাহ। আমরা হিসাবের শ্রেণীগুলো আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, দেখো, আজকে আমরা হিসাবের শ্রেণী আলোচনা করব এবং হিসাবের শ্রেণীর সাথে হিসাব সমীকরণের সম্পর্ক কি। যেমন আমরা এ সমান এল প্লাস ই দিয়েছি। এ বলতে এসেটসকে বোঝায়, এল বলতে লায়াবিলিটিস, ই বলতে ইকুইটি। এসেট মানে সম্পদ, লায়াবিলিটি মানে দায়, ই বলতে ইকুইটি মানে স্বত্বাধিকার। এখানে স্বত্বাধিকার বলতে মালিকানা সত্ত্বকে বোঝানো হয়েছে। আমরা সেই হিসাবের শ্রেণীভিত্তিক আমরা সেগুলো আলোচনা করার চেষ্টা করব। দেখো, তোমাদের সামনে একটি ছক উপস্থাপন করেছি। এখানে লিখেছি হিসাবের শ্রেণী, আয়বাচক হিসাবের, ব্যয়বাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব এবং দায়বাচক হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা 4 প্রকার হিসাব নিয়ে আলোচনা করেছি। মূলধন ও উত্তোলন হিসাব এখানে নিয়ে আসা হয়নি। তোমরা নিশ্চয় ইতিমধ্যে জানতে পেরেছ, মূলধন হিসাবে তেমন উদাহরণ দেওয়ার প্রয়োজন হয় না। তোমরা যদি একটি বিষয় মনে রাখো যে মালিক ব্যবসায় প্রয়োজনে কোনো সম্পদ প্রদান করলেই সম্পদ ডেবিট হবে, মূলধন হিসাব ক্রেডিট হবে। সেজন্যই মালিক কারবারকে কোনো সম্পদ প্রদান করলো কিনা এই বিষয়টি খেয়াল করলে তোমরা মূলধনের হিসাব পেয়ে যাবে।
অনুরূপভাবে মালিক তার নিজ প্রয়োজনে কারবার থেকে কোনো সম্পদ গ্রহণ করলে তা উত্তোলন হিসেবে গণ্য হয়। সেজন্য মালিক কারবার থেকে কোনো সম্পদ গ্রহণ করলো কিনা তোমরা তা খেয়াল করলে উত্তোলনবাচক হিসাবে তোমরা উদাহরণ পেয়ে যাবে। সেজন্য এই বিষয়টি এখানে আর উদাহরণ দেওয়ার তেমন প্রয়োজন মনে হয় না। আর যে বিষয়গুলো তোমাদের জন্য উদাহরণ দেওয়া প্রয়োজন হয় তার ছক আকারে তোমাদের উপস্থাপন করছি, যাতে তোমরা এই বিষয়গুলো একসঙ্গে সবগুলোর মধ্যে সম্পর্ককে তা একসাথে শিখতে পারো। দেখো, আমরা হিসাবের শ্রেণী অনুযায়ী প্রথমে ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের সূত্র আলোচনা করব। আমরা ইতিপূর্বে সূত্রগুলো আলোচনা করেছি, বিভিন্ন পর্যায়ে ভেঙে ভেঙে আলোচনা করেছি। এবার আমরা হিসাবের শ্রেণী অনুযায়ী একসাথে একসঙ্গে আলোচনা করব, যাতে তোমরা ভেঙে ভেঙে আলোচনাগুলোকে একসাথে আনলে তোমরা সহজেই সেগুলি আবার সহজভাবে বুঝতে পারবে। তো আয়বাচক হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র হলো, যদি আয় বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়, আয় যদি হ্রাস পায় তাহলে ডেবিট হয়। এবং ব্যয়বাচক, এখানে ব্যয়বাচক হবে, ব্যয়বাচকটা তুমি ঠিক করে নিবে। ব্যয়বাচকের বেলায় ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, আর ব্যয় যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। সম্পত্তিবাচকের বেলায় সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, সম্পদ যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। দায়বাচকের বেলায় দায় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট, আর দায় যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট। তাহলে আয়বাচক হিসাব, ব্যয়বাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব এবং দায়বাচক হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম তোমরা একসাথে একসঙ্গে জানতে পারলে। এখন তোমাদেরকে আরেকটি বিষয় তোমাদের জানানো অনুভব করছি। দেখো, সাধারণত ডেবিট ক্রেডিট হয় কিভাবে? আয় সাধারণত ক্রেডিট হয়। সূত্র অনুযায়ী কিন্তু আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় এবং আয় হ্রাস পেলে ডেবিট হয়, কিন্তু আয় সাধারণত সবসময় ক্রেডিটই হয়। এই বিষয়টা যদি তোমরা মনে রাখো, তাহলে আয় দেখলেই সেগুলোকে তুমি ক্রেডিট করতে পারবে। অনুরূপভাবে ব্যয় সাধারণত ডেবিট হয়, অর্থাৎ ব্যয়বাচক হিসাবগুলো সাধারণত ডেবিট হয়। সূত্র অনুযায়ী ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হয়। ব্যয় সাধারণত বৃদ্ধি পায় এবং সেই জন্য সেটা সাধারণত ডেবিট হয়। সম্পত্তিবাচকের হিসাব, সম্পদ ডেবিট হয়, ক্রেডিট হয়, কারণ সম্পদ প্রায় বৃদ্ধি পায়, প্রায় হ্রাস পায়। যখন সম্পদ বৃদ্ধি পায় তখন হয় ডেবিট, আর সম্পদ যখন হ্রাস পায় তখন হয় ক্রেডিট। এবং দায় সম্পদের মতো হয়, দায় বৃদ্ধিও পায় এবং হ্রাসও পায়। কারবারে দায় বৃদ্ধিও পায়, হ্রাসও পায়। যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট, হ্রাস পেলে তাহলে হবে ডেবিট। তার মানে দায়বাচক হিসাব বৃদ্ধি এবং হ্রাস উভয়ই হয়, এবং সেই জন্যই দায়বাচকগুলো ডেবিটও হয়, ক্রেডিটও হয়। সম্পত্তিবাচক হিসাব বৃদ্ধি হ্রাস দুটিই ঘটে লেনদেনের ক্ষেত্রে, সেজন্যই ডেবিট ক্রেডিট উভয়ই হয়। আর ব্যয়বাচক হিসাব, তোমরা এটা ব্যয়বাচক তোমরা ঠিক করে নেবে একটু। ব্যয়বাচক হিসাব সাধারণত ডেবিট হয়, ব্যয় বৃদ্ধি পেয়ে থাকে এবং ব্যয় বৃদ্ধি পায় বলে ব্যয় সবসময় ডেবিট হয়। আয় বৃদ্ধি পায় সাধারণত, আয় বৃদ্ধি পায় বলে আয় সাধারণত সবসময় ক্রেডিট হয়। এবং এই হিসাবের শ্রেণীর সাথে হিসাব সমীকরণের একটা সম্পর্ক রয়েছে। এখানে যদি আয় বৃদ্ধি পায়, সাধারণত আয় বৃদ্ধি পায় আমরা বলেছি, এখানে বলেছি আয় সাধারণত বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় সেজন্যই ক্রেডিট হয়। আয় বৃদ্ধি পেলে ইও বৃদ্ধি পায়, অর্থাৎ মালিকানা বাড়ে। একজন মালিকের যে পরিমাণ মূলধন থাকে, যত আয় বাড়বে মূলধন তত তার বাড়বে, তার মানে আয় হলে মালিকানা বাড়বে। ব্যয় হলে মূলধন কমে যায়, সেই জন্য ব্যয় হলে মালিকানা কমবে। ই বলতে এখানে হিসাব সমীকরণের মালিকানাকে বোঝানো হয়েছে। ই হলে মালিকানা, অর্থাৎ ব্যয় হলে মালিকানা হ্রাস পাবে বা কমবে। সম্পত্তিবাচকের বেলায় সম্পদ যদি ডেবিটে থাকে তখন এ বৃদ্ধি পাবে বা এ প্লাস পাবে হবে। সম্পদ যদি ক্রেডিট হয় তখন এ হ্রাস পাবে বা এ মাইনাস হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর সাথে সম্পদের সম্পর্ক, অর্থাৎ লেনদেনের মধ্যে যদি সম্পদ থাকে তখন হিসাব সমীকরণ তাকে এ দ্বারা চিহ্নিত করা যায়, এবং এ দ্বারা তো চিহ্নিত করা যায়। এখন এ তখন বৃদ্ধিও পেতে পারে, হ্রাসও পেতে পারে। এখন কখন হিসাব সমীকরণে এ উপাদানটি বৃদ্ধি পাবে? সম্পদ যদি ডেবিটে থাকে হিসাব সমীকরণে এ উপাদানটি বৃদ্ধি পাবে, সম্পদ যদি ক্রেডিটে থাকে হিসাব সমীকরণের এ উপাদানটি হ্রাস পাবে বা মাইনাস হবে। দায়বাচকের বেলায় ঠিক লক্ষ্য করো, দায় কিন্তু, দায় বলতে এল কে বোঝায়। এল মানে লায়াবিলিটি, লায়াবিলিটি মানে দায়। এখন দায়ের সাথে যেহেতু এল এর সম্পর্ক, হিসাব সমীকরণের এল এর সম্পর্ক হলো দায়ের সাথে, হিসাব সমীকরণের এল উপাদানটির সম্পর্ক হলো দায়ের সাথে। এখন এল উপাদানটি বৃদ্ধি পেতে পারে, হ্রাস পেতে পারে। এখন কখন এল উপাদানটি বৃদ্ধি বা হ্রাস পাবে সেটা তোমাদের এখানে তুলে ধরা হয়েছে।
দায় যদি ক্রেডিটে থাকে তাহলে এল উপাদানটি বৃদ্ধি পাবে বা প্লাস হবে। দায় যদি ক্রেডিটে থাকে তাহলে এল উপাদানটি প্লাস বা বৃদ্ধি পাবে। দায় উপাদানটি যদি ডেবিটে থাকে এল উপাদানটি হ্রাস বা মাইনাস হবে। দায় উপাদানটা যদি ডেবিটে থাকে এল উপাদানটি তখন হ্রাস বা মাইনাস হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি ছকের মাধ্যমে তোমাদেরকে হিসাবের শ্রেণী এবং শ্রেণীভিত্তিক ডেবিট ক্রেডিট নির্ণয় এবং সাধারণভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় এবং হিসাবের শ্রেণীর এবং ডেবিট ক্রেডিট নির্ণয়ের সাথে হিসাব সমীকরণ উপাদানের সম্পর্ক তুলে ধরার চেষ্টা করেছি। এই ছকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা খাতায় লিখে রাখবে এবং ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে এবং হিসাব সমীকরণের প্রয়োগের ক্ষেত্রে এটা যদি তুমি ব্যবহার করতে পারো তাহলে আস্তে আস্তে তুমি অঙ্কগুলো করতে পারবে এবং শেষ পর্যায়ে অঙ্কগুলো তোমার কাছে অনেক সহজ মনে হবে। প্রিয় শিক্ষার্থী, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুরুত্বের সাথে তোমরা সেটা শেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার তোমাদের জন্য আয়বাচক হিসাবের উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, ব্যয়বাচক হিসাবের উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, সম্পত্তিবাচক হিসাবের উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, দায়বাচক হিসাবের উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। পণ্য বিক্রয় এটি একটি আয়বাচক, সেবা এটাও আয়বাচক, প্রাপ্ত সুদ আয়বাচক, প্রাপ্ত ভাড়া আয়বাচক, প্রাপ্ত কমিশন আয়বাচক, প্রাপ্ত বিনিয়োগ সুদ না, বিনিয়োগ সুদও যদি থাকে তবে এটা আয়বাচক। আর কমিশনের বেলায় প্রাপ্ত অবশ্যই থাকা লাগবে, প্রাপ্ত কমিশন থাকলে এটা আয়বাচক, শুধু কমিশন থাকলে তখন এটা ব্যয়বাচক হবে। প্রাপ্ত ব্যাংক জমার সুদ লেখা থাকলে ওটা আয়বাচক, প্রাপ্ত ব্যাংক জমার সুদ লেখা থাকলে আয়বাচক, প্রাপ্ত বাট্টা আয়বাচক, উত্তোলনী সুদ আয়বাচক, প্রাপ্ত উপভাড়া বা উপভাড়া থাকলেও এটা আয়বাচক, শিক্ষানবিশ ছাড়ামি আয়বাচক, প্রাপ্ত লভ্যাংশ আয়বাচক। এই আয়বাচকগুলো আমরা তোমাদেরকে তুলে ধরেছি। এই আয়বাচক হিসাব অর্থাৎ লেনদেনে যদি বিক্রয় লেখা থাকে তাহলে তোমাদেরকে আগেই বলা হয়েছে যেহেতু আয়বাচক সাধারণত ক্রেডিট হয় তাহলে বিক্রয় ক্রেডিট হবে। যেখানে কোনো লেনদেনে যদি সেবায় দেওয়া থাকে, সেবায় একটি লেনদেনে দুটি পক্ষ থাকে, একটি পক্ষের মধ্যে যদি সেবায় দেওয়া থাকে সেবাইটা ক্রেডিট হবে, একটি পক্ষের মধ্যে যদি প্রাপ্ত সুদ দেওয়া থাকে তো প্রাপ্ত সুদ ক্রেডিট হবে, অপর পক্ষটি ডেবিট হবে। একটি পক্ষের মধ্যে যদি প্রাপ্ত ভাড়া দেওয়া থাকে, যেমন নগদে প্রাপ্ত ভাড়া, এখানে দুটি পক্ষ আছে, একটি নগদ আর একটি প্রাপ্ত ভাড়া, তো প্রাপ্ত ভাড়া যেহেতু আয়বাচক সেটা ক্রেডিট হবে, প্রাপ্ত ভাড়া যদি ক্রেডিট হয় নগদ ডেবিট হবে। ঠিক অনুরূপভাবে এই লেনদেনগুলো সেভাবে তোমাদেরকে বুঝতে হবে এবং করতে হবে। আর ব্যয়বাচক হিসাব একটু সংখ্যায় অনেক বড়, তোমরা ব্যয়বাচক একটু মনোযোগ দিয়ে পড়বে। পণ্য ক্রয় ব্যয়বাচক, ক্রয় পরিবহন ব্যয়বাচক, জাহাজ ভাড়া ব্যয়বাচক, আমদানি শুল্ক, ডক চার্জ, কুলি খরচ। ডক চার্জ তোমাদেরকে একটু বোঝাই, অর্থাৎ বিদেশ থেকে পণ্য জাহাজে আনার পর জাহাজ থেকে যেখানে পণ্যটি নামানো হয় ওইখানে একটা চার্জ দিতে হয়, এটাকে বলা হয় ডক চার্জ। কুলি খরচ যেটা জানো, নগদ শুল্ক, তাপ, আলো, বিদ্যুৎ, গ্যাস, প্যাকিং, বিক্রয় পরিবহন ভাড়া, বিক্রি কমিশন, বেতন ভাড়া, বিজ্ঞাপন ব্যয়, শোরুম ভাড়া, রপ্তানি শুল্ক, মনিহারি, টেলিফোন বিল, ডাক ও তার, শিক্ষানবিশ ভাতা, আপ্যায়ন খরচ, উপযোগ খরচ, অবচয় খরচ, অবলোকন খরচ, অনাদায়ী পাওনা, মেরামত খরচ, ঋণের সুদ, ব্যাংক চার্জ, ব্যাংক জমাতিরিক্ত সুদ, প্রদত্ত বাটা, প্রদত্ত কমিশন ইত্যাদি ব্যয়বাচক হিসাব। ব্যয়বাচক হিসাবগুলো তোমরা যেখানে লক্ষ্য করবে এগুলো সাধারণত ডেবিট হয়। তবে পণ্য ক্রয় কিন্তু আসলে একটি মিশ্র হিসাব, এটাকে সম্পত্তিবাচকও বলা যাইতে পারে আবার ব্যয়বাচকও বলা যেতে পারে। অধিকাংশ মতামতের ভিত্তিতে ব্যয়বাচক ধরা হয়। যেহেতু এটা সম্পত্তিবাচকের আচরণও এর মধ্যে আছে, সেই জন্যই এই পণ্য ক্রয়ের বেলায় এটা কখনো ডেবিট হয়, অধিকাংশ ক্ষেত্রে ডেবিট হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে ক্রেডিট হয়। কিন্তু ক্রয় পরিবহন বলো বা জাহাজ ভাড়া এগুলো সাধারণত ডেবিট হয়। তাহলে কোনো লেনদেনের মধ্যে যদি তুমি জাহাজ ভাড়া দেখো তো জাহাজ ভাড়া তো ব্যয়বাচক, তাহলে ডেবিট হবে। জাহাজ ভাড়ার সাথে যদি নগদ থাকে তাহলে নগদ হবে ক্রেডিট। জাহাজ ভাড়ার সাথে যদি ব্যাংক থাকে তাহলে জাহাজ ভাড়া ডেবিট হবে, ব্যাংক ক্রেডিট হবে। জাহাজ ভাড়া যদি বকেয়া থাকে তাহলে জাহাজ ভাড়া ডেবিট হবে, বকেয়া জাহাজ ভাড়া ক্রেডিট হবে। তার অনুরূপভাবে আমদানি শুল্ক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন সম্পত্তিবাচক হিসাবে মূল্য দেখো কি কি সম্পত্তিবাচক হিসাব, ব্যাংক জমা, হাতে নগদ, প্রাপ্য হিসাব বা দেনাদার, প্রাপ্য বিল, সাপ্লাইজ, অগ্রিম, যে কোনো খরচ। এখন এই যে খরচগুলো আছে এগুলো খরচ যদি অগ্রিম থাকে তাহলে কিন্তু তার সম্পদ হয়ে যাবে। যেমন মনে করো অগ্রিম পরিবহন, অগ্রিম জাহাজ ভাড়া, অগ্রিম আমদানি শুল্ক, অগ্রিম কুলি খরচ, অগ্রিম নগদ শুল্ক, এগুলো যদি থাকে এগুলো কিন্তু তখন সম্পদ হয়ে যাবে। বকেয়া যে কোনো আয় কিন্তু সম্পদ হয়ে যায়, যেমন বকেয়া উপভাড়া,
প্রাপ্য সুদ, প্রাপ্য বিনিয়োগের সুদ, তারপর প্রাপ্য উপভাড়া, প্রাপ্য শিক্ষানবিশ সেলামি, বকেয়াটাকে প্রাপ্য বলা হয়। এই প্রাপ্য যে কোনো আয় থাকলে সম্পদ হয়ে যাবে। এছাড়া সম্পদগুলোর মধ্যে সমাপনী মজুত পণ্য, ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, ইজারা সম্পদ, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, সুনাম, ট্রেডমার্ক, পেটেন্ট ইত্যাদি। যে কোনো বকেয়া যে কোনো ব্যয় আবার দায় হয়ে যায়। তার মানে হলো বকেয়া পরিবহন দায় হবে, বকেয়া জাহাজ ভাড়া দায় হবে, বকেয়া আমদানি শুল্ক দায় হবে, বকেয়া কুলি খরচ দায় হবে। আবার যে কোনো অগ্রিম আয় কিন্তু দায় হয়ে যায়। এই আয়গুলো যদি অগ্রিম প্রাপ্ত কমিশন, অগ্রিম প্রাপ্ত বিনিয়োগের সুদ, অগ্রিম প্রাপ্ত বাট্টা, অগ্রিম উপভাড়া, অগ্রিম শিক্ষানবিশ সেলামি, অগ্রিম প্রাপ্ত লভ্যাংশ, এগুলো যদি থাকে তাহলে এগুলো দায় হয়ে যাবে। এছাড়া আরো দায়গুলো আছে পাওনাদার, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত ঋণ, ঋণপত্র, বন্ধক ঋণ, প্রদেয় বন্ড ইত্যাদি দায়বাচক হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছকটা আগের ছক এবং এই ছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি এই ছকগুলো নিয়ে আমাদের আরো আলোচনা প্রয়োজন আছে। আমরা এই ছকগুলো আলোচনা করব। তোমরা কতটুকু এটা আয়ত্ত করতে পারলা তার উপরে নির্ভর করবে তুমি হিসাব বিজ্ঞান কতটুকু পারবে। তুমি যদি এটা আয়ত্ত করতে পারো তুমি হিসাব বিজ্ঞান ইনশাআল্লাহ ভালোভাবে পারবে। অর্থাৎ A+ কোয়ালিটি শিক্ষার্থী হিসাবে তুমি তোমার স্থান অর্জন করতে পারবে। সেজন্যই এই হিসাবের শ্রেণীগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আরেকটু আলোচনা করেছিলাম যে আয়বাচক লেনদেন সংগঠনের মাধ্যম। আসলে আয়বাচক হিসাব নগদ হইতে পারে, চেকে হইতে পারে, ব্যাংকে হইতে পারে, বাকি বা সমন্বয় হইতে পারে। অনুরূপভাবে ব্যয়বাচক নগদে, চেকে, ব্যাংকে বা বাকি বা সমন্বয়ের মাধ্যমে, সম্পত্তিবাচক নগদে, চেকে বা ব্যাংকে, ধারে বা বাকিতে সমন্বয়ের মাধ্যমে, দায়বাচক নগদে, চেকে বা ব্যাংকে, ধারে বা বাকি এবং সমন্বয়ের মাধ্যমে হতে পারে। আমি কিছু উদাহরণ দিয়েছি। যেমন নগদে বিক্রয়, তাহলে এই লেনদেনটি নগদে হয়েছে, তাহলে এখানে নগদান হিসাব ডেবিট হবে আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে। চেকে বিক্রয়, তাহলে এখানে ব্যাংক হিসাব ডেবিট হবে, বিক্রয় হিসাব ক্রেডিট হবে। ধারে বিক্রয়, এখানে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন সুদ একটি আয়বাচক, এটা সমন্বয়ের জাবেদার মাধ্যমে হবে। উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন সুদ হিসাব ক্রেডিট। দেখো ব্যয়বাচকের মধ্যে আমি উদাহরণ দিয়েছি, যেমন নগদে ক্রয়, এটা নগদে হয়ে গেছে, ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। চেকে ক্রয়, ক্রয় ডেবিট, ব্যাংক ক্রেডিট। ধারে ক্রয়, ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। মূলধনের সুদ হিসাব ডেবিট হবে, মূলধন হিসাব ক্রেডিট হবে। এটি একটি সমন্বয়ে জাবেদা। অনুরূপভাবে নগদে এই যে 4টি লেনদেনের মাধ্যম হইতে পারে, যেমন নগদে জমি ক্রয়, জমি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। চেকে জমি ক্রয়, জমি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ধারে জমি ক্রয়, জমি হিসাব ডেবিট, প্রদেয় বা পাওনাদার হিসাব ক্রেডিট। দালান কোঠার অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এটা একটি সমন্বয় জাবেদা। অনুরূপভাবে দায়বাচক হিসাবে 4টি মাধ্যম ধারে ক্রয়, এখানে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, এটা সম্পদের মাধ্যমে হলো, ব্যাংক হিসাব ডেবিট বা ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, একটা মূর্ধন্য হবে। আর ধারে মণিহারি ক্রয়, মণিহারি হিসাব ডেবিট, বকেয়া মণিহারি হিসাব বা প্রদেয় মণিহারি হিসাব ক্রেডিট। ঋণের বকেয়া সুদ, এটা সমন্বয় জাবেদা। ঋণের সুদ হিসাব ডেবিট, বকেয়া ঋণের সুদ হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে প্রত্যেক প্রকার হিসাব এবং তার মাধ্যমগুলো আমি আলোচনা করলাম। আমি মনে করি এটার উপর তোমাদেরকে আমি আবার জিজ্ঞাসা করব তোমরা কতটুকু এটা আয়ত্ত করতে পারলে। সেজন্য এটা অত্যন্ত গুরুত্বের সাথে তোমাদেরকে নিতে হবে। মূল্যায়ন আয়বাচক হিসাব কাকে বলে তোমরা জানো, আমি আশা করি সব পারবে। ব্যয়বাচক হিসাব কাকে বলে, মালিকানা সত্যবাচক হিসাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের সূত্র বলে তুমি বলতে পারবে, এবং মালিকানা হিসাবের মধ্যে কয় প্রকার হিসাব বলে তাও বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞানে 70 নাম্বার হলো তোমার সৃজনশীল প্রশ্ন উত্তর, আর 30 নাম্বার হলো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। সেজন্যই সৃজনশীলের পাশাপাশি বহু নির্বাচনের উপর তোমাদের শুরু থেকে গুরুত্ব দিতে হবে। সেজন্য তোমাদের পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 50 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত পড়বে, এবং এখান থেকে 20টি বহু নির্বাচনী প্রশ্ন তোমরা নিজেরাই তৈরি করবে, তার উত্তর তৈরি করবে, এবং এই পাঠের আলোচনার যে সংখ্যাগুলি মুখস্থ করে রাখবে, এবং হিসাবের শ্রেণীগুলো মুখস্থ করে খাতায় বারবার লেখার চেষ্টা করবে। এটা তোমাদের জন্য বাড়ির কাজ। আমি আশা করি তোমরা এই ক্লাসটা মনোযোগের সাথে করেছো,
এবং এটা বারবার অনুশীলন করলে তোমরা অনেক উপকৃত হবে। আমি তোমাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। আগামী ক্লাস তোমরা আবার সুন্দরভাবে সুস্থভাবে করবা এই প্রত্যাশা রেখে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।